আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আমি গতকাল সপ্তাহে বলেছিলাম যে এই সপ্তাহে একটা ক্যাবিনেট মিটিং আছে। আজ শনিবার ক্যাবিনেট মিটিং আজকে হচ্ছে, সেখানে 3 সেনাপ্রধানও উপস্থিত থাকবেন। এখন এই ক্যাবিনেট মিটিং তড়িঘড়ি কেন? তড়িঘড়ি এই কারণে যে খুব সম্ভবত পাকিস্তানের ওপরে আবার একটি আঘাত আসতে চলেছে। এখন আঘাতের রূপটা কতটা ভয়ঙ্কর হবে এবং তার ব্যাপকতা কতটা জায়গা ঘিরে হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা এই ব্যাপারে কি আছে না আছে সে ব্যাপারে 3 প্রধানের সঙ্গে আলোচনা করা হবে। এই মিটিং এর পরে রাত্রিবেলার দিকে শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে। সেটা আমি গত সপ্তাহেই আপনাদের বলেছিলাম যে শুভেন্দুকে এই ক্যাবিনেট বৈঠকের পরে ডেকে পাঠানো হবে। বাংলাদেশের ব্যাপারে কি করা যায় সেটা শুভেন্দুর সঙ্গে শাহ প্রথমে আলোচনা করবেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলবেন। এখন এই যে শাহবাজ শরীফ এবং আসিম মুনির, তারা দুজনে যে কাণ্ডটি করে চলেছেন, একের পর একভাবে প্রকারে বাংলাদেশকে তারা উস্কে যাচ্ছেন। এর আগে তাদের বিদেশমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী এলেন, তিনিও ঘুরে গেলেন, বেশ যাওয়া আসা হচ্ছে, সবটাই হচ্ছে সিআইএর নির্দেশে হচ্ছে, আমেরিকার নির্দেশে হচ্ছে। আমেরিকা যে ওখানে চীনের সঙ্গে যে কথা বলতে গেছিল সেখানে মুখ থুবড়ে চলে এসছে, চীনের কাছ থেকে কিছু আদায়ও করতে পারেনি আর চীনকে কিছু গছাতেও পারেনি। উল্টে চীন বলেছে আমেরিকা এখন একটা ব্যর্থ রাষ্ট্র। ট্রাম্পের মুখের ওপরে বলে দিয়েছে এখন ব্যর্থ রাষ্ট্র। এদিকে এই নিয়ে আবার আমাদের প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট তিনি আবার একটা করেছেন, খোঁচা দিয়েছেন যে আমি ইরাকের যখন পরমাণু চুক্তি যখন করেছিলাম তখন কিন্তু 2017 সালে আমার কিন্তু যুদ্ধ করতে হয়নি। এখানে কিন্তু আমেরিকাকে ইরানের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। তো আমেরিকার এই ধরনের কথাবার্তা এখন চলছে। আমেরিকার ভেতরেই এখন ফুট লেগে গেছে, এ ওকে দোষারোপ করছে, ও ওকে দোষারোপ করছে। তো ভারতবর্ষের ওপরে তার আঘাতটা কি আসতে চলেছে? ভারতবর্ষকে তিতিবিরক্ত করার জন্য পাকিস্তান, পূর্ব পাকিস্তান, আগেকার পূর্ব পাকিস্তান বর্তমানের বাংলাদেশ, তাকে ব্যবহার করছে এবং তার যে সন্ত্রাসবাদী গোষ্ঠী, সেই গোষ্ঠীকে উস্কানি দেওয়ার জন্য লস্করে তৈবা এবং বিভিন্ন আরো সংগঠনকে তারা এদেশে পাঠাচ্ছে। আর এদেশে পাঠানোর ব্যাপারে পথ সুগম করার জন্য এদের কোনো ভিসা এবং ট্রাভেল ডকুমেন্টের কোনো দরকার নেই বলে 2 দেশের মধ্যে একটা চুক্তি হয়েছে। এই চুক্তিটা পুরোপুরি ভারতবর্ষকে বিপদে ফেলার চুক্তি। ভারতবর্ষ এইভাবে দেখছে। তো প্রথমবার তো ঠেঙানি হলো, এইবার যে ঠেঙানিটা হবে সেটা হবে একদম নির্ণায়ক ঠেঙানি, যাকে বলে। হয় পাকিস্তান থাকবে, নয় পাকিস্তান গোড়াবে, হয়তো গাজাও বানিয়ে দিতে পারে। বহু ক্ষয়ক্ষতি হবে। একসঙ্গে ত্রিমুখী ঝামেলা হবে, হামলা হবে। ঝামেলা বলতে হামলা হবে, এয়ারফোর্সের হামলা হবে, পদাতিক বাহিনীর হামলা হবে এবং নৌবাহিনীর হামলা হবে। গতবার যখন হামলাটা হয়েছিল 10 তারিখ বোধহয় 8 তারিখ হামলাটা হয়েছিল, 2024 বোধহয় হামলাটা হয়েছিল, তখন নৌবাহিনীর একটা অভিযোগ ছিল যে আমরা তৈরি হয়ে বসছিলাম, আমাদের কোনো সুযোগই আপনারা দিলেন না।
তখন রাজনাথ সিং বলেছিল পরবর্তী শুরুটা আপনারা করবেন। অর্থাৎ এবার নৌবাহিনী যদি যায় তাহলে প্রথম করাচি বন্দরটাকে উড়িয়ে দেবে। তারপর যত ইনস্টলেশন আছে জেহাদিদের এবং যত মিলিটারি ইনস্টলেশন আছে, আপনার যত বিদ্যুৎ স্টেশন আছে এবং অস্ত্র মজুদের জায়গা রয়েছে, সেগুলোকে সব চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করে প্ল্যান অফ অ্যাকশন ঠিক করা হবে। এই প্ল্যান অফ অ্যাকশন ঠিক করার পর একটা ডেট ঠিক করা হবে, সেই ডেটে অতর্কিতে রাতের বেলা আক্রমণ করা হবে এবং বাংলাদেশকে কিছুটা হয়তো শিক্ষা এখানে দিতে পারে। এমনও হতে পারে রংপুর, রাজশাহী এই দুটো আপনাদের হাতছাড়া হতে পারে। মানে কেউ কাউকে যাতে সাহায্য না করতে পারে, এদিক ওদিক তাকাতে না পারে, তাহলে একসঙ্গে দুদিকে অপারেশন চালাও। এর মধ্যে কি হবে? এর মধ্যে 45 দিন কেটে যাবে, ইলেকট্রিক বেড়াগুলো বসে যাবে এবং সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ফেন্সিং। প্রথমে হচ্ছে আমাদের জমিতেই প্রথমে একটা ফেন্সিং থাকবে, যাতে গরু ছাগল যাতে না আসতে পারে, মানুষ যাতে না আসতে পারে। তারপরে তার 20 ফিট পেছনে থাকবে ইলেকট্রিক্যাল ফেন্সিং, 440 ভোল্টের ইলেকট্রিক্যাল ফেন্সিং, যেটা 24 ঘন্টা চলবে। এই ইলেকট্রিক্যাল ফেন্সিংটা হচ্ছে আপনার পুরো 2200 কিলোমিটার জুড়ে, বাংলাদেশ বর্ডারকে জুড়ে এই ইলেকট্রিক্যাল ফেন্সিংটা হচ্ছে। তার জন্য বিশেষ ব্যবস্থা এবং জেনারেটর সমস্ত ব্যবস্থাগুলো করা হচ্ছে। তার মানে বর্ডার পুরো সিল করে দিয়ে তারপরে মারধরটা করা হবে। এই যে জেহাদিগুলো যেগুলো আছে না, তাদেরকে একটা চরম শিক্ষা দেওয়ার জন্য ভারতবর্ষ উঠে পড়ে লেগেছে। এবার অনেক সহ্য করেছে, বাবা বাঁচা বলে খাবার টাবার দিয়ে ওষুধপত্র দিয়ে অনেক সাহায্য করেছে, কিন্তু এই কুত্তার ল্যাজ সোজা হবে না, কুত্তার ল্যাজ বেকাই থাকবে। আমি বলছি না যে বাংলাদেশে হবেই, কিন্তু এরম একটা হওয়ার কিন্তু কথাবার্তা চলছে যে অ্যাকশনটা যদি হয় তাহলে একই সময়ে একই দিনে দুদিকে মারো। এদিকে রংপুর, রাজশাহী দখল করে নাও, তাহলে আমাদের চিকেন নেকের একদম পুরো হয়ে যাবে, সমস্যার বরাবরের সমাধান হয়ে যাবে। দিয়ে ওটাকে ভারতের স্বশাসিত রাজ্য একটা করে দাও, সেখানে আলাদা তাদের মুখ্যমন্ত্রী থাকবে, তাদের আলাদা সুরক্ষা এবং বৈদেশিক নীতি, যেমন সিকিম রয়েছে, ওরকম একটা অঙ্গরাজ্য একটা করে দেওয়া হবে এই দুটোকে মিলিয়ে, মানে রংপুর আর রাজশাহীকে মিলিয়ে। এরকম একটা প্ল্যান চলছে। তা যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আজকে বৈঠকের পর স্থির হবে যে কবে এই হামলা হবে। তবে হামলা হবে এটা নিশ্চিত, কারণ ডোনাল্ড ট্রাম্পের আর কিছু ক্ষমতা নেই। ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছেন। তিনি বেজিংয়ে গিয়ে তিনি যে বেইজ্জতিটা হয়েছেন, কদিন বাদে তিনি হয়তো বড় বড় কথা বলবেন যে হ্যাঁ আমি এই পেয়েছি, ওই পেয়েছি, এই বেচবো, ওই বেচবো। এদিকে 200 বোয়িং কিনবে বলে কথা বলাতে হয়েছে কি, এয়ারবাসের আপনার শেয়ার বাজার ডাউন হয়ে গেছে। একদিনের ওই ঘোষণার একদিনের মধ্যে 75 লক্ষ আপনার ডলার ওয়াইপ আউট হয়ে গিয়েছে আপনার কি বলে এয়ারবাসের। একটা কোম্পানিকে 200টার বিমানের অর্ডার যদি দেওয়ার কথা প্রেসিডেন্ট বলেন, তাহলে আর একটা কোম্পানি যেটা আছে, দুটোই তো কোম্পানি, একটা বোয়িং একটা এয়ারবাস, তাহলে এয়ারবাসের অবস্থা কি হবে আর ভাবুন। ফলে শেয়ার একেবারে ধারাধার করে নেমে গিয়েছে। আমেরিকার কোম্পানির প্রচুর লস। এই নিয়ে আমেরিকাতে একটা প্রচুর মানে চলছে, বিতর্ক চলছে। কেউ ট্রাম্পের ওপরে খুশি নয়। ট্রাম্প যতই ভাবুন যে তিনি একটা কিছু করে উনি দেখাবেন, একটা কিছু করে উনি দেখাবেন যে আমি মিড টার্ম ইলেকশনটার আগে একটা কিছু করেছি, কিন্তু মিড টার্ম ইলেকশনের আগে তিনি কিছুই করতে পারেননি। শুধু দেশকে, যত কাজ করতে গিয়েছেন তত দেশকে বিপদে ফেলেছেন। বিপদে ফেলে আরো মানে অর্থনৈতিক আর কি মানে এগুলো যত মানে সমস্যাগুলোকে, সেগুলোকে আরো চাগার দিয়ে দিয়েছে। বেকারত্বের হার বাড়ছে, দোকানপাট প্রায় বন্ধ হওয়ার জোগাড়, কারণ তারা মাল দিতে পারছে না। প্রথম কথা মাল দিতে পারছে না, দ্বিতীয় কথা হচ্ছে এত দাম বেড়ে গেছে
সেই দামের সঙ্গে সাধারণ ক্রেতা মানে এটে উঠতে পারছে না। এদিকে আবার ইরানের বিদেশমন্ত্রী আরাগাচি তিনি আবার ভারতবর্ষে এসেছেন। ভারতবর্ষে এসে ভারতবর্ষের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং ওখানে যে আমাদের বন্দরটা রয়েছে সেই বন্দরটা নিয়েও কথাবার্তা হয়েছে। এই দুটো মোষের মধ্যে যুদ্ধ হচ্ছে। আমরা ভাবুন, দুটো বুনো মোষের মধ্যে যুদ্ধ হচ্ছে, আর একটা বাঘ আর একটা সিংহ রাশিয়া আর ভারত চুপচাপ বসে দেখছে, কেউ কিন্তু একটা কথা বলছে না। রাশিয়া ভারত চুপচাপ দেখছে এই কারণে, যে মোষটা মাটিতে পড়বে আঘাত খেয়ে আহত হয়ে আমরা সেইটাই খাবো, এই আর কি ধান্দা। তাই কেউ কোনো কথা বলছে না। এদিকে বেজিং থেকে প্রেসিডেন্ট ফিরলে পরে পুতিন আবার বেজিং যাচ্ছেন, তারপরেই আমাদের এখানে আসবেন। ফলে একটা বিশ্ব রাজনীতিতে একটা বড়সড় একটা পরিবর্তন ঘটতে চলেছে খুব শিগগিরই। আপনারা দেখতে থাকুন, আগামী দিনে অনেক নাটক আপনাদের জন্য জমা হয়ে আছে, সেগুলো আপনাদের বেশ আনন্দদায়ক এবং আনন্দ মানে বর্ধক হতে পারে। এবং আপনারা যেটা চাইছিলেন সন্ত্রাসবাদীদের নিপাত জাল, এদের এই যে সব বঙ্গোপসাগরে সব ঝাঁপ দিয়ে পালাক, এদের কপালে কিন্তু এই আছে। আসসালামু আলাইকুম এবং আদাব। প্রিয় বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2000 সালের মার্চ মাসে আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন একদিনের জন্য বাংলাদেশ সফরে এসেছিলেন। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, এবং সেবার বিল ক্লিন্টন এসে বাংলাদেশের কাছে গ্যাস চেয়েছিলেন এবং বাংলাদেশের গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে নিয়ে যাবে মার্কিন কোম্পানির মাধ্যমে। কিন্তু শেখ হাসিনা সেই শর্তে রাজি হননি এবং শেখ হাসিনা দাবি করেন যে তার ফলে 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া হয় একটি পাতানো নির্বাচনের মাধ্যমে। 2000 সাল থেকেই আমেরিকার বাংলাদেশের গ্যাসের উপরে কুনজর ছিল। এইবার আমরা দেখলাম গত 14ই মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জ্বালানি সচিবের সাথে, জ্বালানি সেক্রেটারির সাথে একটি এমওইউ স্বাক্ষর করেছেন এবং এই এমওইউ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের জ্বালানি সরবরাহ এখন মার্কিন প্রতিষ্ঠান শেভরন এবং এক্সেলারেট এনার্জির নিয়ন্ত্রণে চলে গেল বলে ধারণা করা হচ্ছে। 2026 সালের 12 এবং 13ই মে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, শেভরনের প্রেসিডেন্ট জাভিয়ের লা রোসা এবং এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ অফিসার স্টিভেন কোবোসের সঙ্গে বৈঠক করেছেন এবং 14ই মে ওয়াশিংটন ডিসিতে মার্কিন জ্বালানি দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে স্ট্র্যাটেজিক এনার্জি কোঅপারেশন মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করে এবং ধারণা করা হচ্ছে যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক সীমার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। ডক্টর খলিলুর রহমান বেসিক্যালি আমেরিকার থেকে বাংলাদেশে ইমপ্লান্ট করা হয়েছিল। ইউনূসের সরকারে তিনি ছিলেন, সেখান থেকে তারেক রহমানের সরকারে তিনি এসেছেন, অথচ তিনি কখনো বিএনপি করেনি। ওই যে 2000 সালে যে কুনজর পড়েছিল সেটি বাস্তবায়িত হলো গত 14ই মে এবং এই বাস্তবায়নের অ্যাসাইনমেন্ট নিয়ে বাংলাদেশে এসেছিলেন ডক্টর খলিলুর রহমান এবং তিনি মনে করেন যে তার বাংলাদেশে মার্কিন যে অ্যাসাইনমেন্ট ছিল সেটি তিনি সাফল্যের সাথে শেষ করেছেন। এই যে একটা এমওইউ স্বাক্ষরিত হলো, বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয় বা পেট্রো বাংলা এরা কিন্তু কেউ তেমন কিছু জানে না। এমনকি এ ধরনের এমওইউ স্বাক্ষরিত হবার আগে যে আইন মন্ত্রণালয়ের একটা মতামত নেওয়া হয়, তারা এই এমওইউ ড্রাফট পড়ে দেখে, সেগুলো কিচ্ছু করা হয়নি। জাস্ট মিস্টার ডক্টর খলিল ওয়ান্টেড ইট অ্যান্ড হি ডিড ইট উইথ ইউএসএ। এবং বর্তমান বিএনপি সরকার বলেন, বিরোধী দল জামাত বলেন, এনসিপি বলেন, সবাই কিন্তু মুখে তালা দিয়ে বসে আছে। অথচ আমেরিকা যা ইচ্ছা তাই করতে পারে, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এই যে চরমভাবে দাসত্ব, এই যে
দুটো মার্কিন কোম্পানির হাতে আমাদের মূলত গ্যাস সরবরাহ তুলে দেওয়া হলো, এখানেই শেষ না। এরপরে তারা বাংলাদেশে কোনো এক সময় মার্কিন নৌঘাঁটি এবং বিমান ঘাঁটি করারও প্ল্যান করছে। এবং আপনারা যদি দেখেন যে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধ জাহাজ ভিড়ছে, তাহলে অবাক হবেন না, এবং ধারণা করা হচ্ছে এটা হয়তো 1 বছরের মধ্যেই হবে। কক্সবাজার বিমানবন্দর, চট্টগ্রাম বিমানবন্দর দুটোকেই তারা ব্যবহার করতে চায়। কক্সবাজার বিমানবন্দরের পাশে একটা 5 কিলোমিটারের একটা জায়গা আছে, যেখানে সরকারি কর্মচারীদের জন্য আবাসন প্রকল্প গড়ে তুলেছিলেন শেখ হাসিনার সরকার। সেটার উপরে আমেরিকার একটা নজর আছে। আমেরিকা যদি চট্টগ্রাম কক্সবাজার এই অঞ্চলে ঘাঁটি করতে পারে, তাহলে তারা সমুদ্র পথে একটা ব্যাপক সুবিধা পাবে। বঙ্গোপসাগরের উপরে তাদের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার একটা সুযোগ তৈরি হবে, এবং সেটা তারা করবে বলেই এখন পর্যন্ত মনে হচ্ছে। এবং শুধুমাত্র ক্ষমতায় থাকার শর্তে, ক্ষমতায় থাকার লোভে তারেক রহমান এবং এই জামাত সবাই মিলে বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিয়েছে। এবং এই যে তুলে দেওয়া, এর বিনিময়ে বাংলাদেশের কিন্তু কোনো কিছু পাওয়া নেই। সার্বভৌমত্ব, স্বাধীনতা বিসর্জন দেওয়াই একমাত্র নয়, বাংলাদেশে আমেরিকার কেবল শুধু নেওয়ার প্রকল্প আছে। আমেরিকা বাংলাদেশকে কিছু দিয়েছে বলে, দেবে বলে এখন পর্যন্ত সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আর নিজের দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে, নিজের দেশের স্বাধীনতাকে অন্যের হাতে তুলে দিয়ে, অন্যের সাথে দাসত্ব চুক্তি স্বাক্ষর করে কিছু পাওয়া না পাওয়ার প্রশ্ন তো আসেই না। তো এই যখন ডক্টর খলিলের সাফল্য আমেরিকার দালাল হিসেবে বাংলাদেশের হো মা সারা করে দিয়েছেন সাফল্যের সাথে, ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি এই যে ট্রাম্প আমেরিকায় এলেন তার দলবল নিয়ে, কি পেলেন তিনি। বরং একটু ইতিহাসের দিকে ফিরে যায়। গ্রেট হলে যখন চীনের প্রেসিডেন্ট এবং আমেরিকার প্রেসিডেন্টের মিটিং হচ্ছিল, তখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তারা থুসিডিসিস ট্রাপ এড়াতে চায়। থুসিডিসিস ট্রাপটা আসলে কি? 2400 বছর আগে গ্রিক ইতিহাসবিদ এই থুসিডিসিস এই ট্রাপের কথা বলেছিলেন। এটা একটা ফাঁদ। যখনই একটা প্রতিষ্ঠিত পরাশক্তি, সুপার পাওয়ার দেখে যে আরেকটা রাইজিং পাওয়ার ওই সুপার পাওয়ারের প্রতি থ্রেট হয়ে উঠছে, তখন ওই সুপার পাওয়ার একটা যুদ্ধ শুরু করে দেয়, যাতে রাইজিং পাওয়ারটা তার কাছাকাছি না আসতে পারে। গ্রিক ইতিহাস দেখলে জানা যায় যে গ্রিক নগরী এথেন্স যখন উঠে আসছিল, উত্থানের মুখের একটি শক্তি, তখন প্রতিষ্ঠিত নগরী পরাশক্তি যেটা স্পার্টা, তারা চেয়েছিল এথেন্সের উত্থান রহিত করতে। সুতরাং এথেন্স এবং স্পার্টার মধ্যে একটি যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধে স্পার্টা জয়লাভ করেছিল। এথেন্সকে তারা হারিয়েছিল ঠিকই, কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে দেখা গেল স্পার্টা তার ক্ষমতা হারিয়েছে। এই কথা কেন চীনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে বললেন? চীনের প্রেসিডেন্ট এর আগে 2015 সালে হেনরি কিসিঞ্জারের সামনেও বলেছিলেন। হেনরি কিসিঞ্জার হলো এক সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তো এই হেনরি কিসিঞ্জারের সামনে বা ডোনাল্ড ট্রাম্পের সামনে যে থুসিডিসিস ট্রাপ, যেটাকে পরবর্তীতে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর গ্রাহাম এলিসন এটাকে আরো ফ্লারিশ করেছেন। তো এইটা বর্তমান প্রেক্ষিতে এভাবেই বলা যায় যে আমেরিকা সুপার পাওয়ার, চায়না রাইজিং পাওয়ার। সো চায়না আশঙ্কা করছে যে তারা, আমেরিকা নিশ্চয়ই চায়নার সাথে যুদ্ধে জড়াতে পারে, যেহেতু ইতিহাস বলে যে 16 বার এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এবং তার মধ্যে 12 বারই পরাশক্তি এবং রাইজিং পাওয়ারের মধ্যে যুদ্ধ বেঁধেছিল। তো চায়না এই যুদ্ধটা এড়াতে চায়। চায়না চায় যে আমেরিকা তাদের ইকুয়ালি ট্রিট করুক, যেন যুদ্ধে না যায়। আমেরিকা যেন চায়নাকে প্রতিরোধ করার বা কন্টেইন করার চেষ্টা না করে। কিছু স্পর্শকাতর ইস্যু রয়েছে, যেমন তাইওয়ান ইস্যুতে আমেরিকার অবস্থানটাকে চায়না কখনোই ভালো চোখে দেখে না। ট্রাম্প এবার একটা বুদ্ধি নিয়ে গিয়েছিল। এই আমেরিকান কোম্পানি এনভিডিয়ার নাম আপনারা শুনেছেন। এনভিডিয়া চিপ বিক্রি করে, চিপ বানায়। এই চিপ হলো যে কম্পিউটারের সিপিইউ,
তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোর জন্য প্রয়োজন হয়। তো এই এনভিডিয়া H200 চিপ তৈরি করেছে, খুবই শক্তিশালী। তো ট্রাম্প বলেছিল যে চীনের 10টা কোম্পানিকে এনভিডিয়া 75,000 পিস করে চিপ বিক্রি করবে, এবং এর ফলে আমেরিকা, ট্রাম্প সরকার বা আমেরিকার সরকার এনভিডিয়ার যে লাভটা হবে তার 25% নিবে। কিন্তু চায়না বলেছে যে না, আমরা তোমাদের কাছ থেকে চিপ কিনবো না। কারণ চায়না মনে করে যে আজকে কুশলায় চিপ ধরায় দিল, এবং এই চিপ ধরানোর মধ্য দিয়ে চাইনিজ প্রযুক্তির উপরে একটা কন্ট্রোল নিয়ে নিল আমেরিকান কোম্পানি, এবং আবার ট্রাম্প একটা ফাইজলামি শুরু করে দিল। আবার একটা সময় ছিল যখন এই আমেরিকান চিপসের 90%-এর বেশি চায়না কিন্তু কিন্তু এই ট্রাম্পের এই এই ট্যারিফের ফাইজলামি শুরু করার ফলে আজকে এর ধমক দেয়, কালকে অমর ধমক দেয়, কালকে চায়নার সাথে ব্যবসা বন্ধ করে। চায়না কি করছে, নিজেরাই চিপস বানানো শুরু করছে, এবং সেই যে 90% চিপস কিন্তু আমেরিকার থেকে, চায়না কিন্তু এখন 0 চিপস কেনেই না বলতে গেলে। অর্থাৎ চায়না চিপস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। এবং এই যে ট্রাম্প এই সফরে চেয়েছিল চায়নাকে এই চিপস বিক্রি করে একটা ফাঁদে ফেলাইতে, সেটাতেও ট্রাম্প ব্যর্থ হয়েছে। এবং ট্রাম্পের যারা সফর সঙ্গী ছিল তারাও বলেছে, ট্রাম্প নিজেও স্বীকার করেছে যে চীন এবার আমাদের কাছ থেকে চিপ কিনতে অস্বীকৃতি জানিয়েছে। কূটনীতি চমৎকার। এবং চায়নার যে অবস্থান, চায়না যুদ্ধ এড়াতে চায়, চায়না আরো গ্রো করতেছে, কিন্তু আমেরিকা সে সুপার পাওয়ার হলেও তার কিন্তু পায়ের নিচের মাটি কম্পমান। এবং সেই যে ইতিহাসের কথা বললাম যে স্পার্টা এথেন্সকে হারিয়েছিল ঠিকই, কিন্তু স্পার্টার শ্রেষ্ঠত্ব আর বেশি দিন থাকেনি। সো এই ইরান যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকার পতন কিংবা পিছু হটা শুরু হলো কিনা সেটা আগামীতে সময় বলে দেবে। প্রিয় বন্ধুরা, আজ এ মার্কিনীদেরকে হয়তো আলোচনা যদি হয় তাহলে ওদের বিরুদ্ধে যাবে আলোচনা, হয়তো এই সরকার আর বিরোধী দল দুইজনই, যেহেতু মার্কিনী প্রজেক্টেড প্রোডাক্ট এরা, ঠিক আছে, 2004 এর যে প্রোডাক্ট আছে এগুলো সব মার্কিনী প্রোডাক্ট। তো হয়তো তারা লজ্জা পাচ্ছেন, পলিটিক্স এভরিথিং ইজ পসিবল, ইম্পসিবল বলে কিছু নাই। যে ইঞ্জিনিয়ার মোশাররফ মারা যাওয়ার পর আপনি দেখেছেন লক্ষ 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 লোকের জমায়েত হয়েছে সেখানে ওনার জানাজায়, এবং সেখানে যে স্লোগান হয়েছে সেটা আমরা সবাই জানি, দেখেছি, পত্র পত্রিকায় আছে, মিডিয়া আছে, সবখানে আছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান হয়েছে। এই রিজওয়ানা টিজওয়ানা যত গুলি ছিল, ওই যে সবাই বলতো যে জানাজা পড়ানোর লোগো পাওয়া যাবে না আওয়ামী লীগের দোষকদের, আওয়ামী লীগের। সেখানে লক্ষ লক্ষ লোক নরসিংদীতে হয়েছে, এবং সেখানেও এই স্লোগান গুলি হয়েছিল। তো আমার কথা হচ্ছে, দেখেন, যার একদম মানে এত শক্তি, 4-5 কোটি মানুষ কোথাও গেল না, হ্যাঁ, একে আপনি কিভাবে বাদ রাখবেন? আওয়ামী লীগ এত পাওয়ারফুল, এত হয়ে কিন্তু কোনো সময় নিষেধাজ্ঞা বা কোন ধরনের আইন করে নাই যেটাতে বিএনপি বা কাউকে ব্যান করার মতন কোন মন মানসিকতা ছিল না। তো লাস্ট একটা কথা বলে দেই, জি, লাস্ট কথা হলো, দিস only shows that Sheikh Hasina was a magnanimous dictator, magnanimous authoritarian. পার্লামেন্ট 1 মাস চলেছে বা আর কিছু বেশি হয়তো চলেছে, সেখানে কোন ধরনের আলোচনা, অর্থনৈতিক আলোচনা আমি দেখি নাই। ইটস সো আনফরচুনেট যে 200 মেম্বার যাদের থাকে তারা আলোচনায় শুরু করে ঘোষক দিয়ে। আর ঘোষক ইজ হিস্ট্রি, এইগুলি সবাই জানে যে বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে, কে কি করেছে, এভরিবডি নোজ। এইটা তো আর পার্লামেন্টে বসে ঘোষক, তারপরে ফ্যামিলির ব্যাপারে বলা, তারপরে 20 কিলোমিটার রাস্তা দরকার, 500 বেডের হাসপাতাল দরকার, এইগুলি কোন ধরনের আলোচনা? আলোচনা হোক পার্লামেন্ট, হবে পলিসি নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল। আমাদের ট্রেড এগ্রিমেন্ট যেটা করেছি এটা নিয়ে কেউ কোনো কথাই বলে নাই। আমাদের আলোচনা করতে হবে অর্থনীতি নিয়ে। আজকে অর্থনীতি আমাদের যে একটা ধস নেমেছে, ইনফ্লেশনের এই পরিস্থিতি,
মানুষের তো বেতন বাড়ে নাই। এখন আপনি আসেন ম্যাক্রো ইকোনমি, আমাদের যেটা আছে দ্যাট ইজ আন্ডার স্ট্রেন, সিভিয়ার স্ট্রেনে আছে আমাদের ম্যাক্রো ইকোনমি। আমি ইকোনমি এটা ধ্বংস ইউনুস থেকেই শুরু হয়েছে। না না, এরকম না, বিরোধী দল ইজ উইক। এই জিনিসগুলি আলাপ করার জন্য যে ধরনের মেম্বার্স অফ পার্লামেন্ট বিরোধী দলে থাকা উচিত সেটা নাই তো। See, আপনি জানেন যে বিরোধী দল এমন আছে যে যখন আমেরিকান এসেছিল আজকে থেকে কয়েক উইকস, কয়েক সপ্তাহ আগে, তো ওদের কাছে তো ওনার সাথে আলাপ করার মতো লোক ছিল না, এমপিসদেরকে ডাকা হয়েছিল। ওনারা ওদেরকে হায়ার করতে হয়েছিল, ইফতেখার চৌধুরী সাহেবকে হায়ার করে নিয়ে গেছিল তারা আলাপ করার জন্য, বিকজ ওদের এমপিসদের মধ্যে কোনো এরকম ক্যালিবারের লোক নাই, ছিল না। বিকজ এইগুলি তো আপনাকে কনস্ট্যান্টলি খেয়াল রাখতে হয় যে পলিটিক্স কোথায় যাচ্ছে, জিও পলিটিক্স বা জিও ইকোনমিক্স। না, দের ইজ নো ক্যাপাসিটি। একটা জিনিস আছে না, ক্যাপাসিটি বিল্ডিং এর, আপনার এমপিসদের তো কোনো ক্যাপাসিটি নাই এইসব আলাপ করার জন্য। এই দিস আর ভেরি ইম্পর্টেন্ট আলাপ। এই আলাপগুলি ম্যাক্রো ইকোনমি আর মাইক্রো ইকোনমির উপরে গিয়ে এফেক্ট করে। ওদের আছে, জানে। আপনি তো নমিনেশন দিচ্ছেন ইলেকশনে আইসা ওই সাংসদ হওয়ার জন্য, দ্যাটস ইট। কিন্তু আপনাকে তো কিছু সাংসদ এমন বানাতে হবে যাদেরকে আপনি রিটার্ন করে আনবেন, ওই ক্যাপাসিটি নাই। ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। আপনার ক্যাপাসিটি বিল্ডিং তো আপনার পার্ট করতে হবে, ওই ধরনের লোককে দিতে হবে। আপনি চিপ দিয়ে করে আপনি দেখেন ইলেকশন কমিশনে বের করে যে আপনার যে সাংসদগুলি আছে ওদের একাডেমিক পারসিউট কি আছে, জাস্ট বের করে দেখেন। একটা স্মারকই হোক, কেন করলেন? আপনি কি কনফিডেন্সে নিয়েছেন? আমি জানি না, ইউ হ্যাভ টু আস্ক দ্য লিডার অফ দ্য অপোজিশন যে আপনাকে কনফিডেন্সে দেওয়া হয়েছে কিনা। ইটস আ বোগাস চুক্তি, ইটস আ বোগাস চুক্তি। ক্যাপাসিটি বিল্ডিং করবেন, অমুক করবেন, তমুক করবেন, আপনি বোগাস, টোটালি বোগাস। ইট উইল নট হেল্প ইউ। আপনার এই মুহূর্তে দরকার জ্বালানি, এলএনজি দরকার আপনার এই মুহূর্তে, আপনার এলপিজি দরকার। এইটা কিভাবে আপনি আনবেন? এটা আপনার কাছে অনলি উপায় হচ্ছে স্পট মার্কেট থেকে কিনে দিয়ে আসেন, যেন কলকারখানা চলতে পারে, যেন আপনার ইলেকট্রিসিটি যে পাওয়ার সেটা চলতে পারে। তারপরে আপনি দেখেন আমাদের যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো তখন 5,000 সামথিং মেগাওয়াট আমাদের ছিল, এবং আমাদের পাওয়ার রিকোয়ারমেন্ট তখন ছিল 7,000 সামথিং মেগাওয়াট, মানে কম ছিল। এখন এইখানে উনি রেন্টাল পাওয়ার করে উনি পাওয়ারকে কিছুটা ঠিক করেছেন। তারপরে তো আমাদের পাওয়ার নাই, এখন তো আই থিঙ্ক ইট ইজ মোর দেন 25,000 30,000 মেগাওয়াটের মতন আমাদের ইনস্টলড পাওয়ার আছে, ইনস্টলড যেটা আছে, ব্যবহার হচ্ছে না, যার জন্য আমরা ক্যাপাসিটি পেমেন্টস করছি। আপনি জানেন এই কষ্টের মধ্যে কিন্তু মোর দেন 5,000 crore দুইটা পাওয়ার প্ল্যান্ট 2,200 সামথিং এন্ড 300 সামথিং করোড় আমাদের যদি স্ট্যাটিস্টিক্স দেখি, there is no power in the country। মূল কলকারখানা চালাতে পারতেছেন না। আমরা ঢাকায় বসে পাওয়ার পাচ্ছি, বাইরে নাই। বাইরে হলো যে কয় মিনিটের বা কয় ঘন্টার জন্য আসছে, এমনও আছে যে 48 ঘন্টা 72 ঘন্টায় পাওয়ার আসছে না। কি আলোচনা হয়েছে? সবাই তো রুরাল কনস্টিটুয়েন্সি আছে না, ওদের কনস্টিটুয়েন্সি কোথায়? ওরা জনগণের এই প্রশ্ন এটা রেজ করেছে, হোয়াট ইজ দ্য প্রবলেম? একজনও করেছে? So what can you expect from this সংসদ, which has no capacity to discuss economics, which has no capacity to discuss foreign policy, which has no capacity to discuss... এখানে ক্যাপাসিটির অভাব, জানাশোনা, জ্ঞান কিংবা যোগ্যতার মাপকাঠিতে আমরা এগুলো বিবেচনা করব, নাকি বিশেষ উদ্দেশ্য রয়েছে কোনো? যেমন আমরা এই 3 মাস মানে শুধু জুলাই সনদ নিয়ে আলোচনা করতে দেখলাম, মাঝে মধ্যে হয়তো 2-1টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আবার সরকারের পক্ষ থেকে এই সব বিষয়ে কোনো কিছু অ্যাড্রেস করা হলো না জনগণের সামনে, কিংবা চুক্তি সম্পর্কে কোনো আলোচনা করা হলো না। এগুলো কি বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে পেছনে, মানে কোনো রাজনৈতিক বিশেষ উদ্দেশ্য? আমি তো সেটা জানি না,
আহ, হয়তো মার্কিনীদেরকে হয়তো আলোচনা যদি হয় তাহলে ওদের বিরুদ্ধে যাবে আলোচনা। হয়তো এই সরকার আর বিরোধী দল দুইজনই যেহেতু মার্কিনী ইসের থেকে এসেছে, প্রোডাক্ট, মার্কিনী প্রজেক্টেড প্রোডাক্ট এরা, ঠিক হুম, আছে? 2004 হুম, হুম। এর যে প্রোডাক্ট আছে এগুলো সব মার্কিনী প্রোডাক্ট। তো হয়তো তারা লজ্জা পাচ্ছে, হয়তো। যে আপনি যে বিষয়টি উল্লেখ করলেন, যুক্তরাষ্ট্রে বসে যে জ্বালানি সমঝোতা স্মারকটি হলো দুই দেশের মধ্যে, ডক্টর খলিলের নেতৃত্বে বাংলাদেশের পক্ষ থেকে, তো আমরা দেখলাম মার্কিন ট্রেড নিয়ে যেমন কোনো আলোচনা হলো না, আবার এই যে জ্বালানি সহযোগিতা যে স্মারকটি সেটি নিয়েও সংসদে কোনো ধরনের আলোচনা হলো না, অন্যান্য বিষয় বাদই দিলাম। আহ, বলা যে হয় যে সংসদ সার্বভৌম, সেই সার্বভৌমত্বের প্রতীককে আমরা অস্বীকার করছি, পাশ কাটিয়ে যাচ্ছি, বিষয়টি কি এরকম? মানে এটি শুধুমাত্র নাম আহ, মাত্র কিনা? প্রথম আমার একটা সংশয়, সেটা হলো যে হু ইজ খলিল টু সাইন দ্যাট চুক্তি? আমার জ্বালানি মন্ত্রী কোথায় ছিল? রাইট। ওয়াই ইজ মাই জ্বালানি মন্ত্রী নট ইনভলভ? বিকজ এটা তো তার দপ্তর, খলিলের দপ্তর না। খলিল সাথে থাকতে পারতো। ট্রেড চুক্তি হুম, হুম, যেমন বসিরউদ্দিন করেছে, খলিল সাথে ছিল। খলিল এগুলি কিন্তু খলিল তো আপনার সরকারের মধ্যে ইজ এন আমেরিকান এজেন্ট। খলিল ইজ নাথিং এই গভর্নমেন্টের মধ্যে। সে আমেরিকান ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য সে এখানে আছে। তো আমার মনে হয় আমার মাননীয় প্রধানমন্ত্রীকে এটা দেখা উচিত যে কিভাবে, বিকজ আপনার কেন এরকম হবে, এই সিচুয়েশন কেন হচ্ছে? আপনার কি এটা মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী জানেন না এসব বিষয়ে কিছু, তাকে না জানিয়ে কিছু করা হচ্ছে, এমনটি মনে হয় আপনার? আমি একটা কথা বলবো, আমি এটা ডাইরেক্ট উত্তর দেব না, তবে জি। একটা কথা বলবো, সেটা হলো যে আপনারা জানেন যে গাজায় যখন জেনোসাইড চলছে তখন আমরা অনেকেই রাস্তায় নেমেছি। আর অলমোস্ট অনেক বড় বড় জামায়াত হয়েছে এই হুম, হুম, সৌরদ্বী উদ্যানে আর এসব জায়গায়। ট্রাফিক ডিস্টার্ব হয়ে গেছে। আহ, তখন আমার খেয়াল আছে এটা লিক হয়েছিল, ফখরুল সাহেব ফোন করেছিলেন ওনার অ্যাক্টিং চেয়ারম্যানকে, যে আহ, এরকম হচ্ছে, তো আমাদেরও এটা প্রোটেস্ট করা উচিত, গাছটা যা হচ্ছে। তো ওনার যে রেসপন্সটা ছিল সেটা ছিল কিছু এরকম, যে ফখরুল সাহেব, পশ্চিমারা তো এখন আমাদেরকে সাপোর্ট করছে, আপনি যদি সেটা করেন তাহলে আর কি পশ্চিমারা আপনাকে সাপোর্ট করবে আমাদেরকে? হুম। আই থিঙ্ক দিস আনসার্স ইউর কোয়েশ্চেন। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আমরা একটু অন্য বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হয়েছে, অনেকে বলে যে এই নির্বাচন 2024-এর চেয়েও খারাপ হয়েছে। এখন বা অন্যান্য নির্বাচন 2014 কথা বলতে পারি। এখন ওই সময় আওয়ামী লীগ বিএনপি কে মাইনাস করেনি ইচ্ছাকৃতভাবে, বিএনপি যাতে না আসে হয়তো সেই কৌশলগুলো অবলম্বন করা হয়েছিল, এবং বিএনপি নির্বাচনে আসেন 2014 কিংবা 24-এ। এই নির্বাচনটি তার চেয়েও খারাপ হয়েছে, তার কারণ আওয়ামী লীগ মতো একটি দলকে পুরোপুরি মাইনাস করে রাখা হয়েছে কথিত একটি আইনের মাধ্যমে। এখন আমরা যদি মানে আমি যদি গত 2 দিন আগের একটি উদাহরণ দিই, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তিনি অডিও ক্লিপে তাকে বলতে শোনা যাচ্ছে যে 6 মাসের মধ্যে আমি দেশে ঢুকবো, তার কর্মীদের উদ্দেশ্যে বলা হচ্ছে। আবার এদিকে আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা একেবারে এক একটা আওয়ামী লীগকে ফিরতে না দেওয়ার বিষয়ে মোটামুটি এটুকু আমরা দেখতে পাচ্ছি। আপনার কি ধারণা যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে মন্তব্যটি করেছেন, ইজ ইট পসিবল, এটা সম্ভব? ইন পলিটিক্স এভরিথিং ইজ পসিবল। ইম্পসিবল বলে কিছু নাই। টুডেজ ফ্রেন্ড ইজ টুমরোজ এনিমি, এন্ড ইয়েস্টারডেজ এনিমি ইজ টুডেজ ফ্রেন্ড। বুঝলি? তো এভরিথিং ইজ পসিবল। তবে আমি একটা কথা বলি, বিএনপি বোধহয় হয়তো একটু ভুল করছেন। আওয়ামী লীগকে এইভাবে এই যে আইন পাস করলেন তারা, এটা উচিত হয় নাই। বিকজ এইটা দেখা যাচ্ছে দ্যাট ইট ইজ ভার্চুয়ালি এ কন্টিনিউয়েশন অফ ইউনুস রেজিম।
ভার্চুয়ালি একটা কন্টিনিউয়েশন অফ দি ইউনুস রিজিম। আরো এই কারণে বলছে যে এখনো দেখা যাচ্ছে যে যখন কোর্ট থেকে বেল হয় তারপরে শোন আরেস্ট দেখানো হচ্ছে যেন রিলিজ না হয়। এখন এই সরকারের সঙ্গে একটা নতুন মাত্রা অ্যাড হয়েছে। আজকাল যেহেতু এই শোন আরেস্ট নিয়ে একটা লিগ্যাল প্রবলেম আছে, আজকে সেটা না করে ডিটেনশন অর্ডার দিচ্ছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের আন্ডারে। দিস ইজ হ্যাপনিং এই সরকারের আমলে। তো এই যে আপনি ডিটেনশন অর্ডারের যে খেলাটা শুরু করেছেন, ইট ইজ ইন ভেরি ব্যাড টেস্ট, খুবই ব্যাড টেস্ট। বিকজ এটা সবচেয়ে বেশি ইউজ হয়েছিল এরশাদ সাহেবের সময়। আইন তো হয়েছে আগে 71-এ, কিন্তু ইউজ হয়েছে সবচেয়ে বেশি, এটা ইউজ করেছিল হোসেন মোহাম্মদ এরশাদ। তো ওই জিনিসটা আপনি এখন এই ডিটেনশন কেন দিচ্ছেন? এটা তো ডরমেন্ট ছিল, ডিটেনশন ওয়াজ ডরমেন্ট, আপনি এখন আবার শুরু করে দিয়েছেন এই ডিটেনশন দেওয়া। তো আমার কথা হচ্ছে প্লিজ ডোন্ট ডু দিস, এইগুলি একটু বোঝার চেষ্টা করেন। আর ইন এজ মাচ এজ শেখ হাসিনার কথা আপনি বললেন, দেখেন আমরা দুইটা জিনিস দেখেছি। একটা হলো যে ইঞ্জিনিয়ার মোশাররফ মারা যাওয়ার পর আপনি দেখেছেন লক্ষ 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 লোকের জমায়েত হয়েছে সেখানে ওনার জানাজায়, এবং সেখানে যে স্লোগান হয়েছে সেটা আমরা সবাই জানি, দেখেছি, পত্র পত্রিকায় আছে, মিডিয়া আছে, সবখানে আছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান হয়েছে। এর আগে ইউনুস সাহেবের সময় আমরা দেখেছি, আপনার খেয়াল আছে কিনা, নুরুল মজিদ হুমায়ুন ইন্ডাস্ট্রিজ মিনিস্টার জেলে ছিলেন, মারা গেলেন, ওনার হাতে, জি জি, উনি মরা অবস্থায় ওই যে হ্যান্ডকাফ করা আর বেডের সাথে বান্ধা, তো উনারও জানাজা তখন কিন্তু বলতো এরা, এই রিজওয়ানা টিজওয়ানা যত গুলি ছিল, ওই যে সবাই বলতো যে জানাজা পড়ানোর লোগো পাওয়া যাবে না আওয়ামী লীগের দোসরদের, আওয়ামী লীগের। সেখানে লক্ষ লক্ষ লোক নরসিংহ দিতে হয়েছে, এবং সেখানেও এই স্লোগান গুলি হয়েছিল। তো আমার কথা হচ্ছে দেখেন, যার একদম মানে এত শক্তি, 4-5 কোটি মানুষ কোথাও গেল না, হ্যাঁ, একে আপনি কিভাবে বাদ রাখবেন? আর আপনি যে 2014-র কথা বললেন ইলেকশনের, একটু আগে মন্তব্য করলেন না, দেখেন 2014 আমার ইসে was a mistake by বিএনপি। বিএনপি বয়কট করেছে ইলেকশন না, আমি 2014। সেটাই বলছি যে আওয়ামী লীগের সময় হয়তো তাদেরকে নির্বাচনে অংশ না নিতে অনেক ধরনের কৌশল অবলম্বন করেছিল, সেই কৌশলে বিএনপি মানে ফাঁদে পা দিয়েছে। আর এখন না, যদি আমি একবারে আমি ভেঙে চুরে আমি বাদ দেওয়া হলো আওয়ামী লীগকে। আমি আমি আমার কথা বলি, 2014 যদি বয়কট না করতো শেখ হাসিনা, তখন ওই যে ইলেকশন টাইমের যে সরকারটি, নির্বাচনকালীন সরকার যে গঠন করার চেষ্টা করেছিল, তখন যদি এরা থাকতো, শেষে তোমরা স্বরাষ্ট্র নাও, যা চাও আমি দিতে রাজি আছি, আমরা একসাথে মিলে, স্টেট টেকারটা হয়ে গেছিল। তো তখন যদি এরা যেত, হয়তো আর্থিক চিত্র আর একটা হতো এই দেশে, হয়তো 2014 পরে কি 18 এইগুলি হতো না হয়তো, বুঝলি, সিচুয়েশন উড হ্যাভ বিন মাচ ডিফারেন্ট। তো দ্যাট ওয়াজ আ সিরিয়াস মিস্টেক, যে মিস্টেকের জন্য আজকে দেশকে আর জাতিকে খেসারত দিতে হবে। বিকজ ইলেকট্রাল পলিটিক্সে বয়স বলে কিচ্ছু নাই, ইউ মাস্ট গো ফর ইলেকশন। আপনি দেখেন ইন্ডিয়াতে কি কংগ্রেস জানে না কি হচ্ছে, ইলেকশন কিভাবে হচ্ছে, কিভাবে ইলেকশন কমিশন অ্যাপয়েন্ট করা হচ্ছে, কিভাবে ম্যানিপুলেট করা হচ্ছে? তারা জানে না? তারা জানে তো। আমরা পাকিস্তানেও দেখেছি ইমরান খানের কি অবস্থা হয়েছে, ইলেকশন জিতেছে, ওকে হারিয়ে অন্যদেরকে বসানো হয়েছে, কিন্তু আজকেও যখন ইলেকশন হয় তারা ইলেকশনে পার্টিসিপেট করে। আপনার ইলেকট্রাল পলিটিক্সে আপনাকে পার্টিসিপেট করতে হবে। সো আই থিঙ্ক বিএনপি উইল রিয়েলাইজ দিস, এবং এই রিয়েলাইজেশন থেকে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নেবে। বিকজ আওয়ামী লীগ এত পাওয়ারফুল, এত হয়ে কিন্তু কোনো সময় নিষেধাজ্ঞা বা কোন ধরনের আইন করে নাই যেটাতে বিএনপি বা কাউকে ব্যান করার মতন কোনো মন মানসিকতা ছিল না। তো লাস্ট একটা কথা বলে দেই, জি, লাস্ট কথা হলো, দিস only shows that Sheikh Hasina was a magnanimous dictator, magnanimous authoritarian ruler. সম্মানিত দর্শক,
বাংলাদেশের ইতিহাস শুধু নয়, পাক ভারত উপমহাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন আক্রমণ করে সেই ভবন শুধুমাত্র লুটপাট করা হয়নি, তছনছ করা হয়েছে। এবং সেই ভবনকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করা, মানে প্রধানমন্ত্রীর বাসভবনকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করার মাধ্যমে প্রধানমন্ত্রীর পদটিকে এতটা খেলনা বানিয়ে দেওয়া হয়েছে। বিশেষত প্রধানমন্ত্রীর পদে যখন একজন বয়স্কা নারী তিনি দায়িত্ব পালন করেন, তো সেই বয়স্ক নারীর অন্তর্বাস, অর্থাৎ তার যে ব্লাউজ, পেটিকোট, পেন্টি যা কিছু রয়েছে, এই জিনিসগুলো নিয়ে যখন লুটপাটকারীরা একজন বয়স্ক মহিলা, যার বয়স প্রায় ৭৮ বছর বা ৮০ বছর, তার এই সামগ্রী নিয়ে যখন সেই উন্মত্ততায় সেগুলো প্রদর্শিত হয় এবং সেগুলো নিয়ে যখন মানুষ এক ধরনের আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করে এবং অন্য মানুষ সেগুলো দেখতে বাধ্য হয়, এটা একটা ইতিহাসের ধারাপতন। ভালো মন্দ, কতটা খারাপ কতটা জঘন্য সেটা সম্ভবত ওই সময় যখন প্রদর্শিত হয়েছিল বলার সময় ছিল না, কিন্তু এখন ধীরে ধীরে সেটা প্রকাশিত হতে যাচ্ছে। বঙ্গভবনের এবং গণভবনের যা কিছু সম্পদ, অর্থাৎ সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের যা কিছু সম্পদ, সবকিছুই রাষ্ট্রের। হাতে গোনা তাদের ব্যবহার্য কিছু সামগ্রী থাকতে পারে, কিন্তু ওখানে যত ফার্নিচার, যত ল্যাপটপ, যত কিছু রয়েছে সবই রাষ্ট্রীয় সম্পদ। তো যেভাবে এই রাষ্ট্রীয় সম্পদগুলো, গণভবনের রাষ্ট্রীয় সম্পদগুলো লুণ্ঠন হয়েছে, ঠিক এইরকমভাবে মধ্যযুগে কোনো রাজপ্রাসাদ কোনো সৈন্যবাহিনীর দ্বারা এভাবে লুণ্ঠিত হয়েছে, চেঙ্গিস খান, হালাকু খান কিংবা তৈমুর লঙ্গের সৈন্যদের দ্বারা, এরকম কোনো ঘটনা আমার জানা নেই। যখন কোনো একটা শহর দখল হতো আদিকালে, তখন সামরিক বাহিনীর সবচেয়ে চৌকস যে অংশটিকে, যেটিকে রয়্যাল গার্ড বলা হতো, আমাদের দেশে এখন যেমনভাবে এসএসএফ, সেই রয়্যাল গার্ডের কমান্ডার সে প্রথমেই রাজপ্রাসাদের দখল নিতেন তার অনুগত বাহিনীর দ্বারা, এবং যা কিছু সেখানে কালেকশন করা হতো এগুলো সবই একটা সিজার লিস্ট, আজকের আধুনিক পদ্ধতিতে আমরা যেগুলোকে সিজার লিস্ট বলি, সেইভাবে সিজার লিস্ট করা হতো। এগুলোর মধ্যে বই, পুস্তক, দলিল, দস্তাবেজ, ব্যবহার্য সামগ্রী, স্বর্ণ মুদ্রা থেকে শুরু করে যা কিছু ছিল এগুলো সব সিজার লিস্ট করা হতো। এমনকি দাস দাসী থেকে শুরু করে ওই হেরেমে বসবাসরত যে রমণী, তাদেরকেও এই লিস্টের অধীন আনা হতো। তারপর সেগুলো কোনটা রাজা নেবেন, কোনটা সেনাপতি নেবেন, কোনটা সাধারণ সৈন্যরা নেবেন, আর কোনটা বাজারে বিক্রি করবেন, আর কোনটা যে বিজয়ী রাজা তার রাজকোষে জমা হবে, এটার একটা লিখিত বিধান ছিল। এমনকি যে আইএমএ জাহিলিয়াত সেই যুগেও সেটা ছিল। কিন্তু আমাদের গণভবন যেভাবে লুণ্ঠিত হয়েছে, এই লুণ্ঠনের ইতিহাস আপনি কোথাও খুঁজে পাবেন না। এমনকি ফ্রেঞ্চ রেভলিউশনের পরে, বাস্তিল দুর্গের পতনের পরেও ফ্রান্সের পার্লামেন্ট এবং রাজা লুইয়ের যে বাসভবন, আপনি দেখাতে পারবেন না যে এইভাবে গণহারে জনগণ গিয়ে সেটা লুট করেছে। কিন্তু আমাদের দেশে এই কাজগুলো করা হয়েছে বা করানো হয়েছে, বা এই কাজগুলো করতে প্রমোশনাল কাজ করা হয়েছে। এগুলো ইতিহাস। দ্বিতীয়ত হলো বাংলাদেশের যে ঐতিহাসিক ভবন ৩২ নম্বর, ইটস এ হেরিটেজ, আমাদের জন্য এটা একটা ঐতিহ্য। বঙ্গবন্ধু, শেখ হাসিনা কিংবা ৩২ নম্বরের বাড়ি ইজ এ পার্সন, ইজ এ ম্যাটার, ইজ এ ফিজিক্স, বা ধরুন একটা বস্তু, কিন্তু এর পেছনে যে ইতিহাস আছে, সংস্কৃতি আছে, কৃষ্টি আছে, কালচার আছে, আপনি সেটাকে অস্বীকার করতে পারবেন না। তো ৩২ নম্বর যে বাড়িটি রয়েছে, সেই বাড়িটি সরকার ইচ্ছে করলে বাজেয়াপ্ত করতে পারবে,
সরকার ইচ্ছা করলে এটাকে যথাযথ পরিমার্জন, তারপরে এটাকে চাইলে একেবারে ভ্যানিশ করে দিতে পারবে। যেভাবে বেগম জিয়ার বাড়ি ভ্যানিশ করে দেওয়া হয়েছে, সরকার চাইলে সেটা করতে পারে। কিন্তু যখন এরকম একটা হেরিটেজকে আপনি জনগণের হাতে ছেড়ে দিবেন, ক্ষুধান্বিত জনগণ, ইট মিনস আপনার পুরো রাষ্ট্রের যে সিস্টেম, সেই সিস্টেম এতটা বিপদ এবং বিপত্তিদের মধ্যে পড়বে যে আগামীতে রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা, যে কোনো গুরুত্বপূর্ণ দলিল, যে কোনো গুরুত্বপূর্ণ সহায় এবং সম্পত্তি, সব কিছু, যেটিকে কেপিআই জোন বলা হয়, সব কিছু যে লুণ্ঠন হবে সাধারণ মানুষের দ্বারা, এর একটা পথ করে দিলেন। ফলে গণভবন এবং ৩২ নম্বর, এই দুটো ভবনের যে ডাকাতি, রাহাজানি, লুটপাট, এগুলো নিয়ে ডে বাই ডে যত দিন যাচ্ছে তত মানুষের ক্রোধ বাড়ছে, ক্ষোভ বাড়ছে, বিচার চাচ্ছে। এবং যারা এই কর্মগুলো করে একটা সময় খুব আনন্দ উপভোগ করতেন, এখন তারা সবাই হতাশায় ভুগছেন, অনেকে আতঙ্কে ভুগছেন এবং নানা রকম সামাজিক, মানসিক, পারিপার্শ্বিক এবং প্রাকৃতিক জটিলতায় পড়ছেন। আপনি যদি কোনো ব্যক্তির হক নষ্ট করেন, এই দুনিয়াতে আপনাকে তার কর্মফল ভোগ করতে হবে। আপনি যদি কোনো সম্মানিত ব্যক্তির সম্মানহানি করেন, খোদার কসম, আল্লাহর কসম, সম্মানিত ব্যক্তির সম্মান হানি করলে আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। আপনার রিজিক বন্ধ হয়ে যায়। আপনার জন্য আল্লাহর যে সকল নেয়ামত অনিবার্য ছিল, আল্লাহ নিজে যেগুলো আপনার জন্য দিয়েছেন, সেগুলো আল্লাহ উঠিয়ে নেন। এর কারণ হলো আল্লাহ স্বয়ং সম্মান দেন ব্যক্তিকে। কাজেই আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, পদ এবং পদবি দিয়েছেন, তার উপর নিষ্ঠুর আচরণ করতে গিয়ে আপনাকে ১০০ বার চিন্তা করতে হবে এবং সীমার মধ্যে থাকতে হবে। ৩ নম্বর হলো মর্যাদাবান। সম্মান এবং মর্যাদা আর একটা জিনিস। কিছু মানুষ সমাজে আছেন যারা পদ পদবীর বাইরে গিয়েও মানুষের সম্মান, ভালোবাসা, বিশ্বাস, আস্থার এবং প্রেরণার উৎস হিসেবে থাকেন। এই মর্যাদাবান মানুষগুলোকে বলা হয় প্রজ্ঞাবান, দ্য উইজডম, দ্য হাউস অফ উইজডম, হিকমা, হিকমার আধার, এই মানুষগুলো। এখন এইরকম সম্মানিত মানুষগুলো সাধারণত ধরুন অতীতে আপনি কনফুসিয়াসের কথা চিন্তা করেন, অ্যারিস্টটল, সক্রেটিসের কথা চিন্তা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করেন, সাহাবী অনেকে আছেন, কিন্তু হিকমা সম্পন্ন যে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর হযরত সেই লোকমান আলাইহিস সালাম, পরবর্তী যুগে ইবনে সিনা, জাবির আল হায়ান থেকে শুরু করে অন্য যে সকল স্কলার যারা হিকমা পেয়েছেন, ইমাম বুখারী, ৪ মাযহাবের ৪ ইমাম, সবাই হিকমাত ওয়ালা ছিলেন। কোনো রাষ্ট্র, কোনো সমাজ, কোনো দেশকাল যখন এদের দিকে আঙ্গুল তুলে তাকায়, মুহূর্তের মধ্যে আল্লাহর সর্বোচ্চ, মানে ওই যে সম্মানিত ব্যক্তিকে অসম্মান করলে যা হয় তার চেয়ে বেশি, যাকে বলা হয় গজব, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যায়। তো গত সেই 18 মাসে ধরে এই বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিত্ব, অরাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব, সমাজের ময় মুরব্বী, ধনী ব্যক্তি থেকে শুরু করে এই সমাজের মধ্যে যারা একটা বন্ধন তৈরি করে রেখেছিলেন, মব তৈরি করে সবগুলো তছনছ করে দেওয়া হয়েছে। ফলে কি হলো, একটা রেজিম চেঞ্জের পর যা আশা করা হয়েছিল, যে বরকত আশা করা হয়েছিল, যে ডেভেলপমেন্ট আশা করা হয়েছিল, সেগুলো সবই সকলের জন্য বুমেরাং হয়ে গেছে। মানে যারা এটা সুবিধাভোগী তারা, যারা সাধারণ জনগণ তারা, যারা দেখেছে তারা, যারা এর কাছাকাছি গেছে প্রায় সবাই এখানে মজলুম হয়ে পড়েছে। এই সমাজ তাদেরকে ধারণ করতে পারছে না। এবং আমাদের এই সমাজে এখন এতগুলো বিষয় কিলবিল করছে, এতগুলো সমস্যা, যে একটু তাকিয়ে দেখেন যে এই সমস্যাগুলো থেকে আপনি আমি কেউ কিন্তু বাঁচতে পারছি না। এই জন্য যখন অন্যায় হয় তখন সমস্যার প্রতিবাদ করতে হয়, আর যখন ভালো কাজ হয় সমস্যারে সে ভালো কাজের প্রশংসা করতে হয়।
তো যেটা বলছিলাম যে ইদানিং আপনি দেখবেন যে যারা এই গণভবন চুরির সাথে জড়িত, ৩২ নম্বর ভাঙার সাথে জড়িত, তাদের সেই রমরমা ভাব নেই। তারা আগের মতো বলতে পারছে না আমি এই কাজগুলো করেছি। তারপর এটা গর্বের বিষয় নয়, বরং যারা খুব চিহ্নিত হয়ে গেছে যে এই কাজগুলো তারা করেছে, তারা অনেকে গা ঢাকা দিয়েছেন, অনেকে নিজেদের দায় অন্যের উপর চাপাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি নানা রকম ঘটনা ঘটছে। এর বাইরে প্রকৃতির অভিশাপ শুরু হয়ে গেছে। অনেকের ব্যক্তিগত জীবন, তার শারীরিক মানসিক যে ভারসাম্যতা, অর্থনৈতিক জীবন তছনছ হয়ে গেছে। অনেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, অনেকের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, অনেকের ঘর ভেঙে গেছে, অনেকে ক্ষমতাচ্যুত হয়েছেন, আর অনেকে ক্ষমতায় থাকার পরেও সারাক্ষণ মৃত্যু ভয়ে থর 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 করে কাঁপছেন। এগুলো কেন হয়? আপনি দেখুন, জিয়াউর রহমান সাহেবকে যারা মেরেছেন, এই ঘটনার সাথে যারা জড়িত, এই সমাজে আপনি কাউকে পাবেন না। সেই জিয়াউর রহমানের খুনিদের কোনো ব্যক্তিকে, আত্মীয় স্বজনকে আপনি এই সমাজে পাবেন না। তারা গা ঢাকা দিয়ে আছে। আর যারা এই ঘটনার সাথে জড়িত ছিলেন, তারা মানে জিয়াউর রহমান সাহেব যেভাবে মরেছে তার চেয়ে অপমৃত্যু তাদেরকে তাড়া করেছে। একই অবস্থা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, একটা সিঙ্গেল লোক জীবনে সুস্থভাবে বাঁচতেও পারেনি, সুস্থভাবে স্বাভাবিকভাবে মরতে পারেনি। 1971 সনে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, একটা সিঙ্গেল লোক বাঁচতে পারেনি। ইভেন 24-এর গণ অভ্যুত্থানের সময় যারা স্নাইপার রাইফেল চালিয়েছে, যারা নির্বিচারে নিরপরাধ মানুষকে হত্যা করেছে, প্রত্যেকটা মানুষের জীবনে দুনিয়া এবং আখেরাতের, আসমানের বালা, জমিনের বালা এবং মুসিবত একসঙ্গে তাদেরকে ঘেরাও করে আছে। একটু জেলখানার দিকে তাকিয়ে দেখেন তো, যারা জেলে আছেন। এই বাংলায় আপনার কি কখনো কল্পনা করতে পারতেন যে এই মানুষগুলো জেলে যাবে? যাদের কোমরে হাতে পায়ে ডান্ডা বেড়ি পরানো হচ্ছে, যাদেরকে যাকে বলা হয় টেনে হিসড়ে বিচারালয়ে আনা হচ্ছে, আজ থেকে 1 বছর 1.5 বছর আগে, মানে শেখ হাসিনার জমানায় এগুলো কল্পনা করা যেত? যে পরিমাণ মানুষ এখন কারাবন্দী আছেন, বিচারের আওতায় আছেন, তার চেয়ে অন্তত 100 গুণ মানুষ ক্ষমতাধরদের মধ্যে এবং ক্ষমতা যারা হারিয়েছেন তাদের মধ্যে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনা, তাদের মধ্যে। এর চাইতে বহু সংখ্যক মানুষ কখন পরোয়ানা চলে আসবে, কখন জেলে যেতে হবে, এই ভয়ে, কখন আমার যে কনস্পিরেসি, আমার যে চক্রান্ত, দেশ বিরোধী চক্রান্ত, আমার যে মানবতা বিরোধী চক্রান্ত, সেগুলো কখন প্রকাশ হয়ে যাবে, এই ভয়ে তছনছ হয়ে গেছে। একইভাবে ধরুন, আগে যদি যাই, নবাব সিরাজউদ্দৌলাকে যারা হত্যা করেছে, যারা পলাশীর সেই চিহ্নিত বেঈমান, বাংলাকে যারা রবার্ট ক্লাইভের হাতে তুলে দিয়েছে, একজন সিঙ্গেল মানুষ সুস্থভাবে মরতে পারেননি। আত্মহত্যা করেছেন, অনেকের কুষ্ঠরোগী হয়েছে, অনেকে পরিবার, ঘর, সংসার সবকিছু ত্যাগ করে দেউলিয়া হয়ে পড়েছেন। পাগলের মতো, ফকিরের মতো রাস্তায় রাস্তায় ঘুরেছেন। মীর কাসিমের মতো, যিনি বাংলার নবাব ছিলেন, পাগলের মতো সব জায়গায় ঘুরেছেন, ভিক্ষুকের মতো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন। এই হলো অপকর্মের ফল। ফলে আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি যারা ধ্বংস করেছেন, আলটিমেটলি তারা সবাই এই যে রোষানল, প্রকৃতির রোষানল, মানুষের রোষানল, জমিনের রোষানল, আসমানের রোষানল, সব রোষানলের মধ্যে এই মুহূর্তে পড়েছেন। আল্লাহ অনাগত দিনে আমাদেরকে এই ধরনের বিপদ এবং বিপত্তি থেকে রক্ষা করুন, হেফাজত করুন এবং দয়া করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।